আমি ইনসাফ বাংলার মাধ্যমে আরও আমার মুসলিম জাতিকে, আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো সংযত হতে হবে। বিজেপি যে ফাঁদ পেতেছে, আরএসএস যে ফাঁদ পেতেছে, রবিকান্তজি যেটা বলছিলেন, সেই ফাঁদে যেন কেউ আমরা না পা দেই। দেখুন, আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশন যে রায় দিয়েছেন, এই আবেদনটা জানিয়েছিল নূপুর শর্মা নিজে। কি তার আবেদন ছিল? যে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে যে মন্তব্য করার জন্য যে সমস্ত মামলা হয়েছে, সমস্ত মামলাগুলো দিল্লিতে এসে বিচার হোক, এটা তিনি প্রার্থনা রেখেছিলেন। এটা তারই প্রার্থনা এবং তারই বিষয়, তারই অ্যাপ্লিকেশন বা পিটিশনের ভিত্তিতেই আজকে হিয়ারিং হয়েছিল। মহামান্য বিচারপতি সূর্যকান্ত সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন, তার পিটিশন খারিজ করে দিয়েছেন যে না, যে সমস্ত পিটিশন ফিরে আসবে না দিল্লিতে, যেখানে যেখানে মামলা হয়েছে সেখানেই তোমাকে যেতে হবে। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে মানে তাকে আর অন্য কোনো সাধারণভাবে রাস্তা নেই বলে हिंदुस्तान मैसेज दिया कि भाई अगर यहाँ पे गलत करोगे तो तुमको तुम्हारे परिवार के सदस्यों को मुंह दिखाना भारी पड़ जाएगा। लेकिन शंभू सिंह रेगार मोहम्मद अफरोजुल को जलाया था इसी राजस्थान के जयपुर में, उनके पक्ष में रैलियां निकलती हैं। तो कहीं ना कहीं याद रखिए, जो मुसलमान समाज नफरत को जूता मारा है और जो नफरतबाज कुछ हिंदू हैं वो नफरत को माला पहनाते हैं, जैसे तबरेज के हत्यारे को माला पहनाए, सुबोध सिंह के हत्यारे को माला पहनाए। ये जो है मोहम्मद अफरोजुल वाले मामले में शंभू सिंह रेगार के लिए গণতান্ত্রিক মত প্রকাশের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে হয়, সে দেশে কোনো কিছু নিরপেক্ষ হওয়া যে সোনার পাথর বাটি ইউটোপিয়া, এটা বাস্তব নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সব মিডিয়ায় যদি গদি মিডিয়া হতো তাহলে আজকে ইনসাফ বাংলার এই প্রোগ্রামটি হতো না। ইনসাফ বাংলা হতো অভিনন্দন জানাই, আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আমি একরামুল বাগানি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দবাজারের বিশিষ্ট সাংবাদিক প্রণয় কুমার ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন রবিকান্ত ভারতীজি, সদ্ভাব সেনার তিনি অধ্যক্ষ রাষ্ট্রীয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পীরজাদা জনাব হাসানুজ্জামান ভাইজান। আমরা কথা বলবো আজকে যে বিষয়ের উপরে, সেই বিষয়টা হলো সুপ্রিম কোর্ট। আজকে নূপুর শর্মার যে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তিনি একটি মন্তব্য করেছিলেন। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তার বিরুদ্ধে যে এফআইআর গুলো পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছে, সেই এফআইআর গুলোর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলতে পারেন বাঁচার জন্য বা সেগুলো ডিসকানেক্ট করার জন্য বা যে কারণে। কিন্তু সুপ্রিম কোর্ট তাকে যথেষ্ট ভৎসনা করেছে। সুপ্রিম কোর্ট তাকে বলেছে যে আপনার মন্তব্যে আগুন জ্বলছে। সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কার মুখে নূপুর শর্মা এবং মানুষের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আমরা সর্বপ্রথমে আসবো, আমাদের রবিকান্ত ভারতীজি রয়েছেন সদ্ভাব সেনা থেকে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তিনি যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, আমি তাকে অনুরোধ করবো তিনি হিন্দিতেই বলুন। তিনি যে সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, বিষয়টা কি? नूपुर शर्मा का जहां तक विषय है कि वो क्षमा चाहेगी, बीच बाजार में आके माफी मांग ले, चाहे वो टीवी पे आके माफी मांग ले। माफी मांगने में अब तक इतना देर हो चुका है कि अभी तक झारखंड में एक लड़के को गोली मार दिया गया, वो मर गया। इलाहाबाद प्रयागराज में किसी का मकान गिरा दिया गया। पूरे हिंदुस्तान में बीच में मुसलमान को थाने में मैंने देखा कि मारा जा रहा था डंडे से, पुलिस बहुत बेरहमी से उनको मार रहा था। तो ओवरऑल अब जो सुप्रीम कोर्ट ने उनको बहुत ज्यादा फटकार लगाया है, सुप्रीम कोर्ट ने बोला है कि ये गलत है, तो ऐसा फटकार का कोई मतलब अब नहीं निकलता है। सुप्रीम कोर्ट को क्या करना चाहिए था? तुरंत प्रभाव से उसको कोई सजा सुनाना चाहिए था, 1 साल 2 साल, या उसको तुरंत प्रभाव से अंदर पकड़ के कर देना चाहिए था और उसको जल्द से जल्द सजा सुनाना चाहिए। अभी सुप्रीम कोर्ट ने कहा कि आपने जो है, आपकी वजह से उदयपुर में जो हिंसा हुआ उसके लिए आप जिम्मेदार हैं। अभी सुप्रीम कोर्ट ने कहा कि बहुत सारे हिंसा हुए उसके लिए आप जिम्मेदार हैं। सुप्रीम कोर्ट ने माफी मांगने में देरी कर दी। सुप्रीम कोर्ट ने कहा कि आपने माफी भी मांगा तो कंडीशन से कि जिनको बुरा लगा हो, भावना आहत हुआ हो, तो आप लोग मुझे माफ कर दीजिएगा। इसके वजह से सुप्रीम कोर्ट मान रहा है कि पूरे देश में दंगे का माहौल बनाया गया है और उसके लिए नूपुर शर्मा को जिम्मेदार सुप्रीम कोर्ट मानते हुए फटकार लगाया है। लेकिन मैं कहता हूं, इस फटकार का क्या मतलब है जब तमाम मुसलमान अपना जान गंवा बैठे, तमाम मुसलमान अपना घर गंवा बैठे, तमाम कई मुसलमान जो है थाने में पीटे गए। आपको बता दूं, इसके पहले इलाहाबाद हाई कोर्ट ने योगी आदित्यनाथ को फटकार लगाया था, और फटकार इसलिए
लगाया था क्योंकि सीए एनआरसी में उन्होंने मुसलमानों के घर तोड़े थे, उनसे पैसा बोला था कि सरकारी संपत्ति का जो क्षति हुआ उसका पैसा वापस दो। मुसलमान गरीबी में किसी भी तरह पैसे दिया, उसका घर टूटा और कोर्ट ने फटकार लगाया योगी आदित्यनाथ को। फटकार का क्या मतलब है? मतलब ये है कोर्ट को तो सजा देना चाहिए, सरकार को कहना चाहिए आप घर बनवाओ, सरकार को कहना चाहिए इसको पकड़ के अंदर करो, लेकिन यह करने के बजाय ये जो फटकार लगाने का सिस्टम जो हमारा जुडिशरी शुरू किया है, मैं इसका निंदा करता हूं। हालांकि कहते हैं ना कि बहुत ज्यादा जब बेईमानी हो जाती है तो थोड़ा बहुत आपके साथ इंसाफ होता है तो आपको लगता है कि बहुत इंसाफ हो गया, तो सुप्रीम कोर्ट कहीं ना कहीं वही करने का प्रयास किया है। আমরা আসবো পীরজাদা হাসানুজ্জামান ভাইয়ের কাছে। হাসানুজ্জামান ভাই, সুপ্রিম কোর্টের যে আজকে নির্দেশ নূপুর শর্মাকে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে দেশবাসীর কাছে, কিন্তু তার পূর্বেই অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনার জন্য সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে সরাসরি দায়ী করেছে। কি বলবেন বিষয়টিতে কিভাবে দেখছেন? এই মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাথে আপনি একটা ডিভিডের ব্যবস্থা করেছেন। তৎসহ আগামী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আজকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলবো যে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের একটা আস্থা ভরসা আছে, যেহেতু ভারতবর্ষের কনস্টিটিউশন খুব হার্ড, খুব শক্ত, এবং যেটা ভারতবর্ষের কনস্টিটিউশন একেবারেই অন্য দেশের কাছে বিরাট একটা প্রাপ্য এবং অন্য দেশের কাছে খুব মানযোগ্যতা সম্পন্ন। তো সেই ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, মহামান্য বিচারপতি তিনি যে রায় ঘোষণা করেছেন, অবভিয়াসলি সত্যি কথাই বলেছেন যে কেন আমরা সাফার হব। আমরা ভারতের মানুষ, আজকের আমাদের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, অন্য দেশে আমাদের ভারতের পণ্যগুলো বয়কট করছে, তো নূপুর শর্মার জন্য কেন আমরা ভারতবাসী ক্ষতিগ্রস্ত হব, কেন আমরা সাফার হব? সেই কারণে আরো অনেক আগে মহামান্য সুপ্রিম কোর্ট তিনি নির্বাচন করে তিনি তার এখতিয়ারভুক্ত ভাবে যে রায় ঘোষণা করেছেন, সেই রায় আরো খুব শক্তপোক্ত ভাবে মানুষ চাইছে যে তার একটা সাজা যেটা হওয়া উচিত, আরো মানে যথেষ্ট পরিমাণ, মানে যে সাজা হওয়া উচিত, উপযুক্ত শাস্তি যতক্ষণ না হবে, ভারতবর্ষের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। প্রফেট জগৎগুরু মোহাম্মদ সাল্লাম তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কোন মহামানবের প্রতি এরকম কুরুচিকর মন্তব্য কোনো ধর্মীয় গ্রন্থ বলে না, কোনো ধর্মীয় লিডার বলে না। গীতা বলুন, বাইবেল বলুন, বেদ বলুন, ত্রিপিটক বলুন, কোরআন শরীফ বলুন, কখনো এটা শেখায় নেই যে অন্য ধর্মের প্রতি তোমরা অ্যাটাক করো, তাদের প্রতি কুরুচিকর মন্তব্য করো। প্রত্যেকটা ধর্মের গ্রন্থ কিন্তু একই কথা বলে যে ধর্মীয় গুরুদের, লিডারদেরকে সম্মান জ্ঞাপন করো, রেসপেক্ট করো, শ্রদ্ধা করো। আমার কোরআন শরীফ বলছেন, পবিত্র মহামান্য আল কোরআনুল করিম, দা হোলি কোরআন ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে সেই কোরআন শরীফ মানবতার কল্যাণের জন্য এসছে, সেই কোরআনে এসছে তোমরা অন্য কোনো দেবদেবীকে গালিগালাজ দিও না, যাতে অজ্ঞতা বশরে তোমার আল্লাহকেও কেউ গালিগালাজ দেয়। ফলে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তীব্র ভাষায় আমরা ধিক্কার জানিয়েছি, এবং যতক্ষণ না পর্যন্ত মহামান্য আদালত, ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এই রায় না দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতির যে আন্দোলন, আমাদের সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাব। আমরা দিনের পর দিন ত্বরান্বিত হচ্ছে। ফলে আজকে যে সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে তার দায়ী, যে এর জন্য দায়ী যে ভারতবর্ষের আজকের এই যে হিংসা, আজকে সম্প্রীতিকে বিনষ্ট হচ্ছে। আমরা একে অপরের সাথে যেভাবে সম্প্রীতি এবং সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রেখে থাকতাম, সেই সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই খুবই তাড়াতাড়ি, খুবই দ্রুত যে সাজা দেওয়া, উপযুক্ত সাজা দেওয়া উচিত, সেই সাজা সুপ্রিম কোর্ট থেকে রায়ের আসার জন্য কিন্তু আমরা আশঙ্কিত। হাসানুজ্জামান সাহেব, আমরা দেখলাম যে রবিকান্ত ভারতীজি তিনি যে বললেন
যে আপনি যে বিষয়টাকে যেভাবে দেখছেন, যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাকে আপনি যথেষ্ট খুশি এবং দেশবাসীও খুশি হওয়া উচিত, কিন্তু রবিকান্ত ভারতীজি বললেন যে এত পরে তাকে বলা হচ্ছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে কেন এর ইতিপূর্বে গ্রেপ্তার করা হলো না, বা এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই নির্দেশ কেন সুপ্রিম কোর্ট খুব শক্তিশালী ভাবে দিচ্ছে না, এটা কি নিয়ে কিন্তু রবিকান্ত ভারতীজি বলেন। এবং আপনার কাছে আবারও আসবো, প্রণয় কুমার ঘোষ বিশিষ্ট সাংবাদিক, আনন্দবাজার ডিজিটালের সাংবাদিক, তিনি কি বলছেন আমরা একটু শুনে নেব। আমি এই বিষয়ে বলবো, আপনার কাছে আসবো আবারও প্রণয় কুমার ঘোষ, তার কাছে আমরা 2 মিনিটের জন্য আবার আপনার কাছে আসবো। থ্যাঙ্কস। সবাই যারা রয়েছেন অতিথি, প্রত্যেককে অভিনন্দন জানাই। সব প্রথমে অভিনন্দন জানাই পীরজাদা সাহেবকে, যে সত্যি সত্যি যারা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পীরজাদা সাহেবের যে লাইভটা চলছে সেই সাথে সাথে সবচাইতে ভালো লাগলো যে রথের শুভেচ্ছা, এটাই তো ভারতবর্ষ অ্যাকচুয়ালি। অনুষ্ঠানের শুরুতেই বোধহয় উনি তালটা বেঁধে দিয়েছেন, সুরটা বেঁধে দিয়েছেন রথের শুভেচ্ছা জানিয়ে। তো এরপরেও আর কোনো প্রশ্ন থাকতে পারে না আমাদের মনে যে আমরা ভারতবাসীদের কোনো জায়গায় কোথাও প্রভেদ নেই, না ধর্মে না বর্ণে, কিন্তু কিছু ধর্মের কারবারি, কিছু রাজনৈতিক কারবারি, যারা ধর্মটাকে অ্যাসেট করেছে, যারা ধর্মটাকে ইনক্যাশ করেছে, যারা ধর্মটাকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে, তারা কিন্তু এই ধর্মটাকে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছে। প্রসঙ্গে আসে আজকের যে আলোচনা, একরামুলকে, ইনসাফ বাংলাকে ধন্যবাদ জানাবো যে সত্যি সত্যি রায় ঘোষণা হওয়ার এত তাড়াতাড়ি মনে হয় না মেইন স্ট্রিম মিডিয়াতেও কোথাও আলোচনা শুরু হয়েছে। যে 10টা পয়েন্ট কোর্ট মহামান্য আদালত বলে দিয়েছে, তার মধ্যে যে সবচাইতে আমার সিগনিফিক্যান্ট মনে হয়েছে সেটা হচ্ছে টোটাল যে সিনারিও, অর্থাৎ এই যে ভারতবর্ষে যে ধর্মীয় হিংসা, ভারতবর্ষে যে এই যে আবেগ যে বহিস্ফোরণটা দেখলাম, এর জন্য নুপুর শর্মাকে সরাসরি দায়ী করা। কিন্তু প্রশ্ন হচ্ছে নুপুর শর্মা, আমি এখানে নুপুর শর্মা এখানে একটি ব্যক্তি, আপনি নুপুর শর্মা কে, সেখানে একটা প্রশ্নটা হচ্ছে নুপুর শর্মা কে। নুপুর শর্মা যখন তার বক্তব্যটা দিয়েছে কি হিসাবে দিয়েছে? নুপুর শর্মা তার বক্তব্যটা রেখেছে সরাসরি বিজেপির মুখপত্র হিসেবে। এই দায় বিজেপির, এই দায় নুপুর শর্মার একার নয়। প্রশ্নটা এইখানে, এটা ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, এটা নুপুর শর্মা ভার্সেস একটা গোষ্ঠীকে, একটা ধর্মকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা নুপুর শর্মার মধ্যে নয়, বিজেপির কোন শীর্ষস্তরের নেতা এসে তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছে। কেন তৎক্ষণাৎ? সারা দেশে যখন আন্দোলন তুঙ্গে পৌঁছালো, তারপর নুপুর শর্মার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। কি অ্যাকশন নেওয়া হয়েছে? তাকে কি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে? না, এটা জাস্ট আই ওয়াশ করা হয়েছে। আই ওয়াশ করে যে ঠিক আছে বাবা তুই বলেছিস, যেরকম হয় আমরা ছোটবেলায় যখন খেলা করতাম, তো যখন ওই একটু যারা সিনিয়ররা থাকতো, আমরা ছোটরা ছোট যেরকম মারামারি করতাম, স্যারকে নিয়ে গিয়ে বলতে তোকে একটু বকে দেবো, তুই কিছু মনে করবি না, বুঝলি, ব্যাপারটা থামাতে হবে, কিন্তু ওকে পরে দেখবো। ব্যাপারটা হচ্ছে তাই যে তোকে একটু বকে দিলাম, নুপুর শর্মাকে বলে যে তুমি যা বলেছো ঠিকই বলেছো, তুমি আবার বলবে, কিন্তু সাময়িক কটা দিন থেমে যাও। নুপুর শর্মাকে কেন তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না? বিজেপি থেকে কিংবা পুলিশ থেকে, সেই রাজ্যের পুলিশ থেকে কেন সুমোটো অ্যাকশন নিল না? কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে হিংসা চালানোর দায়ে, উস্কানি দেওয়ার দায়ে তাকে গ্রেপ্তার করা হবে না? কেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অবধি আমাকে অপেক্ষা করতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে উদয়পুরের যে ঘটনা পরবর্তীকালে হিংসা থেকে প্রতিহিংসা, এই যে বিষয়টা, এটার জন্য নুপুর শর্মা দায়ী। শুধুমাত্র সবচাইতে ভালো লাগলো রবিকান্তজির কথায় যে শুধুমাত্র এই যে তীব্র ভৎসনা, আচ্ছা এখানে আইনজীবী রয়েছেন, হাইকোর্টের একজন বিশেষজ্ঞ আনিসুর বাবু, এই তীব্র ভৎসনাটা খায় না মাথায় দেয় আমি কিন্তু বুঝি না। তীব্র ভৎসনা কি? মনে করুন একটা সরকারি কোনো দপ্তরে বিরাট বড় স্ক্যাম হয়েছে, সেই দপ্তরের যিনি সভাপতি, সেই দপ্তরের যিনি চেয়ারম্যান, তাকে কোর্টে ডাকা হলো, যে বলা হলো তুমি যেটা করেছো সব অন্যায় করেছো, তোমার তা ভুল হয়েছে, নিয়ম বহির্ভূত হয়েছে, এটা আইনের বাইরে হয়েছে, তোমাকে কোর্ট তোমাকে তীব্র ভৎসনা জানায়, কিন্তু প্যানেলটা বৈধ রইল। মানেটা কি? তীব্র ভৎসনাটা কি খায় না মাথায় দেয়? নুপুর শর্মার বিরুদ্ধে কোনো তীব্র ভৎসনা ইজ নট এনাফ, কোনো কন্ডেম ইজ নট এনাফ। কোর্ট শুড হ্যাভ টু টেক অ্যাকশন অ্যাজ পার ইন্ডিয়ান পেনাল কোড। তার বিরুদ্ধে কোর্টকে, থানাকে, নির্দিষ্ট থানাকে, রাজ্যের পুলিশকে এফআইআর করতে নির্দেশ দিতে হবে, এবং তাকে যে বিচার প্রক্রিয়া রয়েছে, ভারতের যে আইন রয়েছে, সে সাংবিধানিক গ্রন্থের মধ্যে থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই বুঝবো যে দেশের যে বিচার ব্যবস্থা, যেটা দেশের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের হার এখনো কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়নি কিংবা অস্তিক্ষয় রবে ধরেনি। ইনসাফ।
একরামুল। আমরা আসবো আমরা আনিসুর স্যারের কাছে। স্যার, আপনার কি কথা বলা সম্ভব এখন, না কিছুক্ষণ পর বলবেন? আমরা স্যারের কাছে কিছুক্ষণ পরে আসবো। আমরা আবারও যাব পীরজাদা হাসানুজ্জামান ভাইয়ের কাছে, আমরা চলে যাব। স্যার, যেভাবে প্রণয় কুমার ঘোষ, আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক, তিনি যেভাবে শুরু করলেন এই যে সম্প্রীতির বাতাবরণ, এবং আপনি যে জায়গা থেকে শুরু করেছেন ওই জায়গাটা ক্যাপচার করে কিন্তু এত সুন্দরভাবে যে রথযাত্রার একটা শুভেচ্ছা জানালেন। তো আজকে আপনার কি মনে হয় সুপ্রিম কোর্ট যে ভৎসনা করলো, যেটা প্রণয়দা বললেন যে শুধু ভৎসনায় কাজ হবে না, তাকে তো আগেই গ্রেপ্তার করা দরকার ছিল, তো আপনি কি মনে করছেন সুপ্রিম কোর্ট এতটা দেরি কেন করলো? আজকে এই যে সমগ্র যে ঘটনা, এর পেছনে কারা, কেন এই ঘটনাগুলো ঘটলো, এই অশান্তিগুলোর পেছনে কারা, কেন এই পরিস্থিতি তৈরি করতে হলো? দেখুন একরামুল দা, প্রণয় কুমার ঘোষ দা এবং রবিকান্ত জি যেটা বললেন অবশ্যই তো সত্য, মাথায় আমাদের রাখতে হবে। এবং আজ যে শুক্রবার, জানেন আমাদের বিশেষ একটা দিন শুক্রবার, ফ্রাইডে, যে গ্রামের প্রত্যেক মানুষ মসজিদে নামাজ পড়তে যান, ইমামের পিছনে নামাজ পড়েন। তো আমি ব্যক্তিগতভাবে ইমামদের দায়িত্বে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার। তো আমার যত ইমাম সাহেবরা আছেন মসজিদে মসজিদে আজকের রথের দিনে সম্প্রীতি, সাম্য, ভ্রাতৃত্ব বা কোথাও যাতে কোনো গোলযোগ না হয় তার জন্য কিন্তু আমরা একটা দায়িত্ব বেঁধে দিয়েছি, এবং জুম্মাবারে সেটা ওনারা স্পিচ দিয়েছেন, বক্তব্য রেখেছেন প্রত্যেক মানুষকে কনভিন্স করানোর জন্য। আমরা সর্বসময়ই একসাথে ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো। আমাদের এই যে প্রণয় দা আছেন, রবিকান্ত দা আছেন, বা আমরা যারা আছি, আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, আনিসুর রহমান সাহেব আপনি আছেন, একরামুল দা, তো আমরা আজকে যে ডিবেটে বসছি, আমাদের যে সম্প্রীতি যারাই বিনষ্ট করতে যাবে, এক ধরনের রাজনৈতিক তাদের চরিতার্থ সিদ্ধি করার জন্য কিন্তু ধর্মটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু হাসানুজ্জামান ভাই, এই জায়গায় আমি একটা কথা বলি। হাসানুজ্জামান ভাই, এই ঘটনাটা মন্তব্য করেছে নূপুর শর্মা, যাকে কেন্দ্র করে এত অশান্তি। কিন্তু নূপুর শর্মার মন্তব্যের কারণে দেশ জুড়ে যেই আমরা শান্তিপ্রিয় আন্দোলন যেমন দেখেছি, তেমন আমরা ভাঙচুর এগুলোও দেখেছি। এগুলো আমাদেরকে কেন দেখতে হলো? মানে একটা পুলিশের উপরে আক্রমণ করলাম মানে কি নূপুর শর্মার গায়ে গিয়ে লাগলো, বা সরকারের কোনো সম্পত্তি নষ্ট করলাম মানে কি নূপুর শর্মার উপর আক্রমণ করলাম? এই মানসিকতা নিয়ে দেশের একটা সম্প্রদায় বা একটা শ্রেণী কেন এই আন্দোলনের হলো, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? না না না, আমি 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 আপনাকে স্ট্রিক্টলি দায়িত্ব নিয়ে বলছি। আমার গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যত ইমাম মুয়াজ্জিন সাহেব আছে, আমরা 13 তারিখে কলকাতা প্রেস ক্লাবে আমরা বৈঠক করে, প্রেস মানে কনফারেন্স করে প্রত্যেককে বলে দিয়েছি, জুম্মাবারে মানুষকে বলতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালাতে হবে, কাউকে রাস্তা বন্ধ করে নয়। আমাদের নবীজি রাস্তা খুলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে নয়। আপনি একটা প্রমাণ দেখেন যে ইন্ডিভিজুয়াল মুসলিমরা তারা কোনো সরকারের কোনো আপনার সরকারি জিনিসপত্র লোপাট করেছে, ভাঙচুর করেছে, ধরিয়ে দিয়েছে, রাস্তা দীর্ঘক্ষণ কিছু কিছু জায়গায়, যেমন হাওড়া জেলায় ডোমজুরের কথা আমি বলছি। ডোমজুরের সম্প্রীতিকালে সেখানে কিছু অসাধু মানুষ ওর মধ্যে ঢুকে গিয়ে কিছু করেছেন, এবং হাওড়া জেলার বিষয়ে আমরা তীব্র নিন্দাও জানিয়েছি যে ডোমজুর ছাড়া, হাওড়া ডিস্ট্রিক্টে ডোমজুর ছাড়া, সব বিষয়ে কি এইভাবে এড়িয়ে যাওয়া যায়? ডোমজুর ছাড়া, হাওড়া জেলার ডোমজুর ছাড়া আর একটা জায়গা আপনি দেখাতে পারবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তা আটকে কখনো কোথাও আন্দোলন হয়নি, এবং আন্দোলনকে কখনো ওইভাবে যাওয়া যায় না। নাম্বার ওয়ান। নাম্বার টু, হাসানুজ্জামান ভাই আসবো আপনার 30 সেকেন্ড। আমি ওটা বলবো যে ওটাই কি শাস্তি, আপনি যেটা বললেন। প্রণয়দার বক্তব্য শুনে নেবো, এবং রবিকান্ত ভারতী 30 সেকেন্ড করে 1 মিনিট শুনে নিয়ে আবার আপনার কাছে আসবো। তারপর আনিসুর স্যারের কাছে যাবো। আনিসুর স্যার মনে হয় ট্রেন থেকে নেমেছেন, ওনার কাছে যাবো। 30 সেকেন্ড করে। এখানে তুমি যেটাকে পয়েন্ট আউট করছো এটা কিন্তু কোনো বিষয় নয়। তুমি বলো তো, এই যে তোমার অগ্নিবীরকে কেন্দ্র করে, অগ্নিবীর নিয়োগকে কেন্দ্র করে, অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে ট্রেন চললো, তখন এই প্রশ্নটা কেন উঠলো না? রাজনীতির যে কোনো প্রতিবাদ আন্দোলন যখন সংগঠিত হয়, প্রতিবাদ আন্দোলন যখন হয়, সেটা হয় স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। তখন তার হ্রাস একটা সময় কারোর হাতে থাকে না, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তুমি জানো যে কলকাতায় 1 পয়সা ট্রাম ভাড়া বাড়ার প্রতিবাদে একটা আন্দোলন করতে গিয়ে 13টা ট্রাম পোড়ানো হয়েছিল। চৌরাচৌরিতে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষ যদি আমরা দেখি, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটা গান্ধীজি চাননি, কিন্তু গান্ধীজির হাতে তখন আন্দোলনের রাশ ছিল। তার মানে কি গান্ধীজি ইনস্ট্রাকশন দিয়েছিল, থানা পুড়িয়ে দিয়েছো? আজকে অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে সারা দেশের ট্রেন চললো,
তার বেলা কেন? বিষয়টা কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে দায়ী নয়, এটা অনিয়ন্ত্রিত আবেগ, এটাকে তুমি এইভাবে দেখে দিলে হবে না। আমরা আসবো, আমরা রবিকান্ত ভারতীজির কাছে আসবো। ভারতীজি, আপনি বিষয়টা পুরোটাই শুনলেন। এদিকে আমরা দেখলাম প্রণয়দা তিনি বলছেন যে অগ্নিবীরদের সঙ্গে আবার তাদের যে অশান্তির সঙ্গে এই অশান্তির তুলনা করছেন, কিন্তু কারোর সঙ্গে কি কারোর তুলনা হয়? কারোর সঙ্গে কি কারোর অন্যায়টাকে তো অন্যায়। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা প্রণয়দার কাছে আবারও আসবো, যে মিডিয়ার এখানে একটা খুব বাজে ভূমিকা দেখতে পেয়েছি আমরা। মোটামুটি একটা রাফলি হিসাব করলে দেখতে পাবো পশ্চিম বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 4 কোটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে, যাদের 50 লক্ষ মানুষ আন্দোলন করতে গিয়েছে, 200 জন অ্যারেস্ট হয়েছে, 10 থেকে 12,000 বা তারও বেশি জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু মাত্র কয়েকটা জায়গায় অশান্তি হয়েছে, যেটাকে মিডিয়া খুব বেশি করে হাইলাইট করেছে। এই বিষয় নিয়ে রবিকান্ত ভারতীজি কি বলবেন? একদম কম সময়, 1 মিনিটের মধ্যে। আমরা হাসানুজ্জামান ভাইয়ের কাছে যাবো, তারপর আবার আনিসুর স্যারের কাছে যাবো। देखिए, जहां तक बात है मीडिया का, तो मीडिया जो है, आपको बता दें कि जब से बीजेपी 2014 में आया, 2014 में आते ही वो आरएसएस की विचारधारा पे भारतीय जनता पार्टी काम करने लगा। और आरएसएस का विचारधारा क्या है? सावरकर कहता था कि मुसलमान मक्का की तरफ मुंह करके नमाज पढ़ते हैं तो रहते भारत में हैं और गाते मक्का का है। उस वक्त कोई पाकिस्तान भारत नहीं हुआ था। बाद में पाकिस्तान हो गया तो क्रिकेट होता है, तो इंडियन बहुत सारे लोग कहते हैं कि मुसलमान रहता है भारत का और गाता है पाकिस्तान का। ओवरऑल जो संघ का विचारधारा है मुसलमानों को देश से बाहर करने का, भारतीय जनता पार्टी जब से सत्ता में आया है, आप देखिए मुस्लिम सेंटिमेंट को हमेशा प्रोवोक किया जाता है। और जब मुसलमान रोड पे उतरता है, जब कोई हिंसा करता है, तो बोला जाता है देखो ये आतंकी हैं, ये नफरती हैं, ये जो है देश के गद्दार हैं। तो देश के गद्दारों को गोली मारो सालों को कहने वाले को, जो अनुराग ठाकुर को भारतीय जनता पार्टी मंत्री बना के रखता है, तो ये सोचिए जो ये विचारधारा है भारतीय जनता पार्टी की, वो कहीं ना कहीं से, ये तो जो शिवलिंग है ज्ञान वापी मस्जिद, या ये वसीम रिजवी बीच में आया था कि कुरान का आयत बदलो नहीं तो आतंकवाद फैलेगा, इस तरह का बात करने का सिर्फ एक उद्देश्य है। ये उद्देश्य है मुस्लिम सेंटिमेंट को हर्ट करना, मुस्लिम उग्र हो, और जब उग्र हो तो बीजेपी हर एक जगह इनको दिखाएगा कि देखो ये आतंकवादी होते हैं, नफरतबाज होते हैं, ये हिंसक होते हैं, जो है इस्लाम धर्म को टारगेट करने लगेंगे कि मुसलमान तो भारत का था लेकिन ये जो इस्लाम बाहर का आ गया। तो इस तरह से वो लोग इस्लाम को टारगेट करेंगे और टारगेट करके हिंदू वोट को अपने पास पोलराइज कर लेंगे। और पोलराइज करके आप देखें गोवा में सत्ता में आ गए, तमाम कई प्रदेशों में सत्ता में आ गए, महाराष्ट्र में भी आ गए। तो इनका यही है कि हिंदू मुसलमान को हिंसक दिखा के हिंदुओं को अपने पक्ष में लेके वोट में जीत के सामने आना, और उसी से ये लोग अपना केंद्र सरकार में बने हुए हैं। तो ओवरऑल जो नूपुर शर्मा है इनके हाथ की कठपुतली है, और जो भी ये लोग करते हैं इनका विचार रहता है वही नूपुर शर्मा और वही ये जो है होता है देश। আমরা আসবো হাসানুজ্জামান ভাই, যেখান থেকে বলছিলেন আপনি কমপ্লিট করুন, তারপরে আমরা আইনজীবী আনিসুর স্যারের কাছে যাব। স্যারকে অনেক ওয়েট করা। আমি ইনসাফ বাংলার মাধ্যমে আরো আমার মুসলিম জাতিকে, আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো সংযত হতে হবে। বিজেপি যে ফাঁদ পেতেছে, আরএসএস যে ফাঁদ পেতেছে, রবিকান্তজি যেটা বলছিলেন, সেই ফাঁদে যেন কেউ আমরা না পা দেই। আমাদের কোরআন শরীফে এসে সবর করতে হবে, আমরা ধৈর্য ধরতে জানি, আমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখব যে মহামান্য বিচারপতি কি করেন। আজকের এত বড় একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কখনো মুসলিম শুধু নয়, হিন্দু, শিখ, জৈন আজকে সবাই মিলে কথা বলছেন যে এরকম বলা একদম উচিত হয়নি। ফলে দেখুন, যে সুপ্রিম কোর্ট আজকের, যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন প্রথমেই, যে এটা কি সঠিক হয়ে গেল যে সুপ্রিম কোর্ট একটা ভৎসনা দিল, এই ভৎসনা কি যথেষ্ট? যথেষ্ট নয়। ভৎসনা কিভাবে যথেষ্ট হতে পারে? আজকে যে ভারতবর্ষর জন্য আমরা গর্ব করে বলতাম আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ, আমরা বিদেশের মাটিতে গিয়ে দাঁড়িয়ে বলতাম যে আমরা ভারতবর্ষের মানুষ, কিন্তু আজকে সেই ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে অন্য অন্য জায়গায়, অন্য অন্য দেশে আমাদের যেতে হচ্ছে। এবং আমাদের ভারতের পতাকা নিয়ে অনেক দেশের মানুষ তারা কি করছে, ডাস্টবিনই ফেলছে। আমরা তাদেরও ধিক্কার জানাই। কেন আমরা আজকে নূপুর শর্মার পিছনে অনেক বড় বড় মাথা আছে, সেই মাথাদের চিহ্নিত করে যদি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত শাস্তির ব্যবস্থা করেন, তাহলে কিন্তু নিশ্চিত করে ভারতবর্ষের মানুষ এবং গোটা বিশ্বের প্রায় 250 কোটি মুসলিম উম্মাহ তারা কিন্তু শান্তি পাবে
এবং ন্যায় বিচার পাবে বলে আমি মনে করি। নূপুর শর্মার পিছনে অনেক বড় বড় ভিলেম আছে, সেই ভিলেমদের ধরতে হবে। তাদের পিছনে কে আছে, কে উস্কে দিচ্ছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করার দায়িত্ব আইনের। এবার আইনের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। আইনের দিকে চলবে। আমরা শুধু ভারতবর্ষের মানুষ, আমরা ধৈর্য ধরে, আমরা মুসলিম, আমরা ধৈর্য ধরে দেখবো যে তাকে কি শাস্তি দেওয়া হয়। এটাই কিন্তু আমাদের মানে প্রত্যেক মানুষের কিন্তু এটাই আমাদের চাওয়া। আমরা আইনজীবী আনিসুর স্যারের কাছে আসবো অনেকটা সময় পর, আমরা তাকে পেয়েছি। স্যার, আপনি যে এই বিষয়টাকে আজকে পুরো অনুষ্ঠানটাকে শুনছেন এবং সুপ্রিম কোর্ট যে আজকে ভর্ৎসনা করেছে সেটা নিয়েই আজকে আমাদের মূলত এই অনুষ্ঠান বা এই যে বিষয়, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশন যেটা বা যে রায় দিয়েছে, এই আবেদনটা জানিয়েছিল নূপুর শর্মা নিজে। কি তার আবেদন ছিল? যে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে মন্তব্য করার জন্য যে সমস্ত মামলা হয়েছে, সমস্ত মামলাগুলো দিল্লিতে এসে বিচার হোক, এটা তিনি প্রার্থনা রেখেছিলেন। এটা তারই প্রার্থনা এবং তারই বিষয়, তারই অ্যাপ্লিকেশন বা পিটিশনের ভিত্তিতেই আজকে হিয়ারিং হয়েছিল। মহামান্য বিচারপতি সূর্যকান্ত সেখানে খুব পরিষ্কার ভাবে বলেছেন, তার পিটিশন খারিজ করে দিয়েছেন যে না, যে সমস্ত পিটিশন ফিরে আসবে না দিল্লিতে, যেখানে যেখানে মামলা হয়েছে সেখানেই তোমাকে যেতে হবে। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, মানে তাকে আর অন্য কোনো সাধারণভাবে রাস্তা নেই বলে মনে হচ্ছে। এবং সেখানে তার সেই অবজারভেশনে মহামান্য বিচারপতি বলেছেন যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অশান্তি, যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা একমাত্র দায়ী হচ্ছে নূপুর শর্মা, এবং সেই নূপুর শর্মাকে সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অনেক বন্ধু বলছেন যে ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার শাস্তি ঘোষণা করলো না কেন। আসলে আমাদের আইনি পদ্ধতিটা এরকম নয় যে ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে গেলাম আর বললাম যে ওর শাস্তি দিন, শাস্তি এইভাবে হয় না। যেহেতু এটা ইন্ডিয়ান পেনাল কোড, যদি যে ধারাগুলো আছে সেই সেকশন গুলো, তার ভিত্তিতে আপনার যখন বিচার হবে, সে মহামান্য ম্যাজিস্ট্রেট কোর্ট হোক বা জজ কোর্ট হোক, সাধারণত জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট 7 বছর পর্যন্ত সাজার যে কেসগুলো সেগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, 7 বছরের উপর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সেগুলো জজ কোর্টে হয়, ট্রায়াল হয়। এবং সেই ট্রায়াল কোর্টে কোনো পক্ষ যদি খুশি না হয়, রাজি না হয় সে রায়, তখন তারা হাইকোর্টে যেতে পারে বা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চে যেতে পারে, হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে যেতে পারে সেই রায়ের প্রেক্ষিতে আপিলে। কিন্তু সাধারণভাবে বিচার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট এইভাবে করে না। সুপ্রিম কোর্টে গেছিল নূপুর শর্মা তার সমস্ত মামলাগুলোকে দিল্লিতে ফিরে নিয়ে যাওয়ার জন্য, সেটা হয়নি, সেটা খারিজ করে দিয়েছে। কিন্তু সব মিলিয়ে যেটা বলবো যে আজকের এটা একটা বিজেপি তথা আরএসএস এর যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত আজকের সুপ্রিম কোর্ট তাদের গালে থাপ্পড় মেরে বলে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এটা ঠিক করনি, অন্যায় হয়েছে। সেই অন্যায়টাকে অন্যায় বলে সুপ্রিম কোর্ট দৃঢ়ভাবে আজকে প্রতিষ্ঠিত করেছে এবং ভারতবর্ষের যে গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এবং ভরসা প্রতিষ্ঠিত হবে বলেই আমার বিশ্বাস। আমাদের অনুষ্ঠান একেবারেই আমরা অল্প সময় করে 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিট করে আমরা আবারও আসবো রবিকান্ত ভারতীজির কাছে। ভারতীজি, আমার কথা শোনা যাচ্ছে? ভারতীজি, যে একেবারে শেষ মুহূর্তে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে রয়েছি, যেখান থেকে আপনাকে একেবারে শেষ জানতে চাই, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দেশ যাচ্ছে, যেখানে বেকারত্বের যন্ত্রণা দেশে বেড়েছে, আপনার বিভিন্ন বিষয় নিয়ে খাদ্যের দ্রব্যমূল্য সেখানে বৃদ্ধি হয়েছে, পেট্রোল ডিজেলের দাম কমার কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এই জায়গায় আপনি একজন ভারতীয় এবং এই ভারতবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে সংক্ষেপে? देखिए, वही मैं बोल रहा हूँ कि इन लोगों का उद्देश्य है हिंदू मुस्लिम में नागरिकों को बांट के उनको लूटना, उनको बेरोजगार रखना। ये जो है पूर्ण रूप से इनका उद्देश्य है। लेकिन उदयपुर में जो घटना हुआ, जिस तरह से मुसलमान समाज ने उनको इस्लाम से खारिज किया, कहा इस्लाम सब्र सिखाता है, मानवता सिखाता है, ऐसा अमानवीयकृत, पूरे हिंदुस्तान में कोई एक मुसलमान नहीं मिला जो इस घटना को सपोर्ट करे। तो कहीं ना कहीं हिंदुस्तान मैसेज दिया कि भाई अगर यहाँ पे गलत करोगे तो तुमको तुम्हारे परिवार के सदस्यों को मुंह दिखाना भारी पड़ जाएगा। लेकिन शंभू सिंह रेगार मोहम्मद अफरोजुल को जलाया था इसी राजस्थान के जयपुर में, उनके पक्ष में रैलियां निकलती हैं। तो कहीं ना कहीं याद रखिए, जो मुसलमान समाज नफरत को जूता मारा है और जो नफरतबाज कुछ हिंदू हैं
वो नफरत को माला पहनाते हैं, जैसे तबरेज के हत्यारे को माला पहनाए, सुबोध सिंह के हत्यारे को माला पहनाए, ये जो है मोहम्मद अफरजुल वाले मामले में शंभू सिंह रेगार के लिए रैली निकाले, कोर्ट के इस पे चढ़ के भगवा झंडा लगाए। तो ये जो क्राउड फंडिंग भी किया हुआ थे। हाँ, तो नफरत को उसके पत्नी के अकाउंट में पैसे मंगवाए। तो ये जो कार्य हुआ कि नफरत को आप माला पहना रहे हैं, जब नफरत को आप माला पहनाएंगे तो समाज में गलत मैसेज जाएगा। तो इन अंधभक्त, गोबर भक्त और नफरतबाजों को मुसलमान समाज से शिक्षा लेना चाहिए कि पूरा मुसलमान भारत का एक भी ऐसा नहीं है जो घटना को सपोर्ट किया। तो जो भी गलत कार्य करे, चाहे वो नूपुर शर्मा हो, यति नरसिंहानंद हो या कोई, हमें एक स्वर में उनके खिलाफ हमेशा आवाज उठाना चाहिए, बोलना चाहिए। और देखिए, सरकार का उद्देश्य यही है कि इंसान को इंसान से लड़ा के पेट्रोल, डीजल और जितना महंगाई, अभी भूटान का 1 रुपया भारत का 1 रुपया बराबर हो गया। कांग्रेस सरकार में 1 पैसा गिरता था तो होता था कि डॉलर गिर रहा है, भारत बर्बाद हो रहा है। लेकिन इतना बड़ा न्यूज जो है दबा लिया गया, कोई गोदी मीडिया ये नहीं कर रहा है। तो आजकल समझिए कि जो भारतीय जनता पार्टी आरएसएस के शाखा से चलती है और गोदी मीडिया आरएसएस का शाखा चलाने लगा है, जितना हिंदू मुस्लिम गोदी मीडिया करके देश में दंगा करवा रहा है उतना कोई नहीं करवा रहा है। तो बीइंग अ सिटीजन ऑफ इंडिया, हम नागरिकों का कर्तव्य बनता है कि हम लोग जागरूकता फैलाएं। जैसे मैं सद्भाव सेना खोला हूं और सद्भाव सेना के द्वारा हिंदू, मुस्लिम, सिख, ईसाई एकता की बात करता हूं। मैं हिंदू धर्म के मूल्यों पे बात करता हूं कि हिंदू धर्म का मूल्य कहता है वासुदेव कुटुंबकम। तो धर्म के हमें मूल्यों पे बात करना चाहिए। धर्म का पहचान टीका लगा के या ये करके और हम तलवार लेके लड़ने लगे, धर्म के पहचान पे नहीं लड़के धर्म के मूल्यों पे अगर हम चले और हम भारत के सिटीजन होके अपना कर्तव्यों को निर्वाह करें, लोगों को जागरूक करें, तो भारत सही मायने में एक स्वर्ग बन जाएगा। धन्यवाद। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রবিকান্ত ভারতীজিকে। আমরা প্রণয়দার কাছে আসবো যে দাদা, এই কঠিন মুহূর্তে মিডিয়ার ভূমিকা কি হওয়া দরকার ছিল আর তারা কি করছে, এর উপর সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি বলেন। এইখানে আমি একরামুল একটুখানি রবিকান্তজির সঙ্গে একটু ডিফার করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষে যত মিডিয়া আছে সমস্ত মিডিয়া যদি বায়াস্ট হতো, সমস্ত মিডিয়া যদি গদি মিডিয়া হতো, যে উনি কোট আনকোট গদি মিডিয়ার কথা বলছি, জানি না সেই মিডিয়া আছে কিনা, আমরা সেই ধরনের বলছি না। আসলে মিডিয়া না কোনো কিছুই ভারতবর্ষে নিরপেক্ষ নয়। ভারতবর্ষে কোনো কিছু নিরপেক্ষ হতে পারে না। এই নিয়ে আরেকটা প্রোগ্রাম হোক, সে নিয়ে আপনার সঙ্গে আমি তর্ক করার ইচ্ছে রইল। যে দেশে গণতান্ত্রিক মত প্রকাশের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে হয় সে দেশে কোনো কিছু নিরপেক্ষ হওয়া যে সোনার পাথর বাটি, ইউটোপিয়া, এটা বাস্তব নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সব মিডিয়ায় যদি গদি মিডিয়া হতো তাহলে আজকে ইনসাফ বাংলার এই প্রোগ্রামটি হতো না। ইনসাফ বাংলা হতো এ পার্ট অফ এ মিডিয়া। আমি এখানে বসে রয়েছি, আমি 1 মিনিট রবিকান্তজি, লেট মি ফিনিশ রবিকান্তজি, আমাকে তো শেষ করতে দেবেন, আমাকে শেষ করতে দেবেন। ইনসাফ বাংলা এখানে, যেখানে আমি একটি হাউসকে আমি রিপ্রেজেন্ট করি, আমি নাম বলছি না, তো সেই হাউস, আমি তো সেই হাউসের হয়ে বসে নেই, আমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক হয়ে বসে রয়েছে। সে হাউস কিন্তু আমাকে এর জন্য জবাবদিহি করবে না যে কালকে কেন তুমি ইনসাফ বাংলাতে গিয়ে এই মন্তব্য করেছো। আমি কিন্তু এখনো করছি এবং যে বক্তব্যগুলো প্রথম থেকে শেষ অব্দি বলেছি। রবিকান্ত, আমি শেষ করে নি, আমাকে একটু শেষ করতে দিতে হবে, আপনি বলবেন, আমি শেষ করে নি, তারপর একটু শেষ করতে দিতে হবে, একটু শেষ করতে দিতে হবে, একটু শেষ করতে দিতে হবে। আমি বলে নিই, জাস্ট আমি 30 সেকেন্ড নেবো, জাস্ট 30 সেকেন্ড। এই তো হচ্ছে সমস্যা, মিডিয়ায় কথা বলতে পারে না, যারা থাকে তারাই প্রভাবিত করে মিডিয়ার, দোষ হয় মিডিয়া। রবিকান্তজি তার প্রমাণ। যাই হোক, সেটা বলতে চাই, মানে মিডিয়ার কথাটা বলতে দেওয়া হয়, কখনো পুঁজিবাদরা নিয়ন্ত্রণ করে, কিন্তু মিডিয়া আজকে আমার হাউস দায়িত্ব নিয়ে একটা উস্কানিমূলক খবর করেনি এবং পরিষ্কার আমাদের মিটিংটাকে ইনস্ট্রাক্ট করা হয়েছে আমার হাউসের পক্ষ থেকে যে কোন রকম খবরকে ক্রস চেক, সেটা যদি ফাইন্ডিংসও পাওয়া যায় সেটা ডাবল ক্রস চেক করে দেশের ফর দ্য কমিউনাল হারমনি এমন কিছু খবর করা যাবে না যেটা হার্ম করতে পারে। সেই জন্য সব মিডিয়া গদি মিডিয়া ব্যাপারটা এরকম নয়। গদি মিডিয়া যদি সব মিডিয়া হতো তাহলে আরএসএস এর হাতে কিন্তু মিডিয়ার আক্রান্ত হতো না। বিভিন্ন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল মিডিয়াকে ফেলে দেয় ভোটের সময়। 10 সেকেন্ড নেবো ইকরামুল। তো বিষয় হচ্ছে মিডিয়া রোল যথেষ্ট প্লে করেছে, কিন্তু যারা রাজনীতির কারবারি, যাদের এই ধর্মটাকে এনকাশ করলে সুবিধা হয়, সম্পূর্ণ দায়টা তাদের। মিডিয়ার এখানে কোন রকম নেগেটিভ ভূমিকা,
একটা দিয়ে কোনো ব্যতিক্রম দিয়ে কোনো একটা উদাহরণ দিয়ে সিদ্ধান্তে আসা যায় না, সেটা ব্যতিক্রমী কোনো মিডিয়া থাকতে পারে, সেই জন্য সমস্ত মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না। মিডিয়া ছিল বলে সমস্ত আজকে নুপুর শর্মা আজকে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সারা দেশ জেনেছে। মিডিয়া ছিল বলে এই হাসানুজ্জামান ভাইয়ের কথা সারা ভারতবর্ষ শুনছে, সারা পৃথিবী শুনছে। মিডিয়া ছিল বলে একরামুলের কথা, একরামুলের প্রোগ্রাম সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে শোয়া করছে। না, মিডিয়াকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করাবেন, আসলে মিডিয়াকে অ্যাটাক করাটা খুব সহজ। খুব শেষ করছি, আজকের দিনে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে সবাইকে দায়িত্ব নিতে হবে, মিডিয়াকে দায়িত্ব নিতে হবে, রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে, সবাই মিলে দায়িত্व নিয়ে बोलबे एक मिनट में बोलूं। मैंने कहा गोदी मीडिया, एनडीटीवी का रवीश कुमार बहुत अच्छा न्यूज देता है, मैं एनडीटीवी के साथ खड़ा रहता हूं। गोदी मीडिया का मतलब वह चैनल जो हिंदू और मुसलमान कर रहा हो। एग्जाम्पल के तौर पे राजस्थान में क्या हुआ कि भारतीय जनता पार्टी एक म्युनिसिपल कॉर्पोरेशन में उसके सबसे ज्यादा काउंसलर हैं, वहां एक मंदिर तोड़ता है म्युनिसिपालिटी, उसको गोदी मीडिया कहता है कि 300 बरस पुराना मंदिर टूट गया राजस्थान में, एक कांग्रेस मुसलमान मिलके मंदिर तोड़ने का कार्य कर रहे हैं। उसको लेके ट्विटर पे ट्वीट आने लगा कि मैं राजस्थान में जाऊंगा, मैं इनको मारूंगा, मैं उनको मारूंगा। तो इस तरह का न्यूज, ये मैं छोटा मोटा न्यूज चैनल की बात नहीं कर रहा हूं, मेन स्ट्रीम मीडिया में कुछ गोदी मीडिया है उस पे, यहां तक कि राजस्थान सरकार ने बाद में एफआईआर भी किया उनके ऊपर, उनको बुलाया। तो जो गोदी मीडिया के एंकर, चाहे वो अर्णव गोस्वामी, मैं तमाम कई लोगों का नाम ले सकता हूं, वे लोगों का काम बस यही बचा है कि देश के हिंदू और मुस्लिम को लड़ाना। जहां तक आप पर्सनल ले रहे हैं, तो रवीश कुमार वो भी एक अच्छा पत्रकार है, अजीत अंजुम एक अच्छा पत्रकार है, अभिसार शर्मा एक अच्छा पत्रकार है, तो मीडिया मतलब जो हक की आवाज उठाए, जो आरएसएस के शाखा का प्रचार करे, वो गोदी मीडिया है। मैं गोदी मीडिया की बात कर रहा हूं, आप पर्सनल कह रहे हैं कि मीडिया के ऊपर मैं ये किया, मैंने गोदी मीडिया के ऊपर सवाल किया। আমি কোন চ্যানেলে, কোন হাউসের, কোন ব্যক্তিগত সাংবাদিকের আমি নাম বলতে চাইছি না, তবে গদি মিডিয়া বলে কিছু হয় না। তাহলে গদি দোকানদার আছে, গদি বিজনেসম্যান আছে, গদি বাসের কন্ট্রাক্টর আছে, গদি কিছু আছে। আসলে গদি মিডিয়া কেন, গদি মিডিয়া কেন বলছেন? তাহলে গদি লয়ার বলুন, গদি লয়ার বলুন, আপনি গদি লয়ার বলুন, আপনি বলুন গদি লয়ার আছে, আপনি বলুন গদি মুদিখানার দোকানদার আছে। গদি বলে কিছু না, না মিডিয়াকে আপনি এইভাবে বলতে পারেন না, আমি স্ট্রংলি কন্ডেমিং। মিডিয়া, গদি মিডিয়া বলে তাদের নিজস্ব হাউস পলিসি রয়েছে, প্রত্যেকটা জায়গায় কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, কে হিংসা ছড়াবে, সম্পূর্ণ তার দায়ী। ব্রডকাস্ট অফ ইন্ডিয়া এটা দেখে, ভারত সরকারের যে ব্রডকাস্টিং অথরিটি আছে তারা দেখে। আজকে মিডিয়া, আজকে নুপুর শর্মা সবচাইতে বেশি কন্ডেম হয়েছে নুপুর শর্মার বিরুদ্ধে মিডিয়াতে। গদি মিডিয়া, গদি তারা সব জায়গাতে আছে, আপনি মিডিয়াকে কেন কাজ করে তুলছেন? सुमित अवस्थी जो है, तो सुमित अवस्थी नुपुर शर्मा के सपोर्ट में बात किया है। आप कह रहे हैं नुपुर शर्मा के खिलाफ बोला है। सुमित अवस्थी ओवैसी को ले रहा था इंटरव्यू, और वो सुमित अवस्थी नुपुर शर्मा का जब सपोर्ट किया तो ओवैसी साहब ने कहा कि आप कब से सुमित अवस्थी जो है কোনো এক্সেপশন দিয়ে আলোচনা করব না, আমরা কোনো এক্সেপশন দিয়ে আলোচনা করব না। আপনি যদি এক্সেপশন, আপনি যদি হাসানুজ্জামান ভাই, এই মিডিয়ার বিষয় নিয়ে যে তর্ক লেগে গেল, মিডিয়ার ভূমিকা নিয়ে আপনার কি মন্তব্য একদম সংক্ষেপে বলবেন? আপনাকে ছেড়েও দেবো আমরা, আপনি খুব ব্যস্ত রয়েছেন আমরা জানি। মিডিয়ার যে ভূমিকা বর্তমানে এই জায়গা থেকে কি বলবেন? রবিকান্ত জি যেটা বললেন ওটা ওনার অ্যাঙ্গেল দিয়ে উনি বলেছেন একদিকে ঠিকই, আবার প্রণয় দাই যেটা ধরছেন না সব মিডিয়া যে খারাপ তাহলে তো পৃথিবী চলতো না। আজকে ইনসাফ বাংলায়, আপনি ইনসাফ বাংলায় দেখুন, আজকে ইনসাফ বাংলাকে আমি ধন্যবাদ দেবো যে আমাদের একরামুল দা প্রথমেই এই যে সুপ্রিম কোর্টের রায় বার হওয়ার পরে যে ডিবেটে বসছেন, এটা একটা অ্যাডভান্সমেন্ট সবার কাছে, এটা জনগণের কাছে। কিন্তু রবিকান্ত জি যেটা বললেন যে গদিয়া মিডিয়া মিনস কিছু মিডিয়া তো আছে যে যারা দালালি করছে, পেশোয়ারি করছে, চাটুকারি করছে, সেই মিডিয়াকে অ্যাটাক করে বললেন। আবার প্রণয় দা যেটা বললেন যে সব মিডিয়াই খারাপ, এটা অবভিয়াসলি সব মিডিয়া খারাপ না, সব মিডিয়াকে আমরা দোষ দিতে পারি। সেই জন্য আমরা
মিডিয়ার এই জি। ভূমিকা যদি আজকে দেশে যদি মিডিয়ার ভূমিকা ঠিকঠাক ভাবে হতো, মানে ভালোভাবে প্রয়োগ হতো, তাহলে কিন্তু দেশ আজকে অনেক উন্নতি, মানে আজকে 4G জায়গায় 7G হয়ে যেত। কিন্তু মিডিয়া যে নোংরামিটা করছে, এক শ্রেণীর মিডিয়া, সেটা তো বারবার উল্লেখ করা হচ্ছে। হাসানুজ্জামান ভাই, দেখুন, হ্যাঁ বলছি, মিডিয়া বলুন। মিডিয়া মানে মিডিয়া, এই যে মিডিয়া মানে তাদের যে কত বড় দায়িত্ব, যে গোপন জিনিসগুলো যেগুলো মানুষের সামনে অগোচর, সেই জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করার দায়িত্ব হলো মিডিয়ার। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব কিন্তু মিডিয়ার। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মিনিস্টার, এমএলএ বা প্রভাবশালী ব্যক্তির এই যে তাদের যে দুর্নীতিগুলো, এই দুর্নীতিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা সাধারণ মানুষের দোষ ত্রুটিগুলো বা সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু মিডিয়ার কাজ হলো যে গোপন জিনিসগুলো, যে জিনিসগুলো মানুষ জানতে পারলে দেশের উপকার হবে, দেশের উপকার হবে, সেই জিনিসটাগুলো প্রকাশ করার কাজ কিন্তু মিডিয়ার, অ্যাকচুয়ালি দায়িত্ব হলো মিডিয়ার। মিডিয়া যদি মিডিয়ার মতো কাজ করে, নিশ্চিত করে বলা যেতে পারে যে মিডিয়া তার দায়িত্বে অটুট আছে। এবং মিডিয়ার দায়িত্ব পালন করার জন্য কিন্তু জনগণ, আপামর জনসাধারণ কিন্তু তারা ব্যাধিগ্রস্ত। আমরা গ্রাম অঞ্চলে বাস করি, আমাদের গ্রামে যদি একটা মিডিয়া আসে, কোনো সাংবাদিক আসে, আমরা চারিদিক থেকে উপচে পড়ে ভিড় লাগিয়ে দিই সেখানে, যে সাংবাদিকটা আজকের আমাদের খবরটা বিভিন্ন সম্প্রসারণ করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবেন, আজকের সমস্ত মানুষ দেখবে। এই যে একটা মানুষের যে অভিপ্রায়, মানুষের যে চাহাত, মানুষের যে মনের যে খাসিয়াত, যে আমাদের এই জিনিসটাকে তুলে ধরবে, কিন্তু মিডিয়া কিন্তু সেই অর্থে, আজকে রবিকান্ত জি যেটা বললেন বা প্রণয়দা যেটা বললেন, যে সব মিডিয়াই কিন্তু খারাপ না। সব মিডিয়া যদি খারাপ হতো তাহলে দেশ কিন্তু চলতো। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। প্রণয়দা, আবারও আমাদের এই বিষয়ে আলোচনা অন্য সময় হবে, আমাদের সময়টা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। রবিকান্ত ভারতীজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রণয়দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। পীরজাদা হাসানুজ্জামান ভাই, 5 সেকেন্ড, একরামুল 5 সেকেন্ড। পীরজাদা হাসানুজ্জামান সাহেব, তিনিও আজকে হাজী সাহেবদের লাস্ট, তিনি ফ্লাইটে তুলতে গিয়ে আমাদের আমি সময় দিয়েছেন। এয়ারপোর্টেও আছি, এখন এয়ারপোর্টে আছি। এখন এয়ারপোর্টে অসংখ্য এখানে ধন্যবাদ। আমরা 5 সেকেন্ড নয় 5 25 সেকেন্ড সময় দিলাম প্রণয়দা, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করব। 25 সেকেন্ড সময়। হ্যাঁ, ভারতবর্ষের সবচাইতে বড় আর্থিক স্ক্যাম হয়েছে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি। কোন মিডিয়া পার্সন করেছে? ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে কমনওয়েলথ গেমসে। কোন মিডিয়ার লোক করেছে? দেশটা বেঁচে দিচ্ছে রাজনীতির লোকরা, হিংসা ছড়াচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা, লুটে পুটে খাচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা, এখানে আর এই মিডিয়ার ইন্ধন আক্রমণের রয়েছে। শিকার মিডিয়া। প্রণয়দা, এখানে মিডিয়ার ইন্ধন রয়েছে, দালাল মিডিয়া, গদি মিডিয়ার ইন্ধন রয়েছে এখানে। দেশটা যে রাজনৈতিক নেতারা বিক্রি করছে, এটা মিডিয়ার ইন্ধন রয়েছে এখানে। দেশে অশান্তি হচ্ছে, মিডিয়ার ভূমিকা রয়েছে। একরামুল 2G স্পেকট্রামে কমনওয়েলথ গেমসে সারদায় কোন, মানে শুরু করে একজন অভিযোগ বাদ দাও, একজনের বিরুদ্ধে যদি মিডিয়া পার্সন যুক্ত থাকে, 90 জন রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত আছে। আরেকদিন আলোচনা হবে। এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জানাই। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও আমরা কোনো একটি বিষয় নিয়ে পরে লাইভে আসবো। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, সকলকে অনুরোধ করবো আমাদের এই লাইভ প্রোগ্রামটি সকলে শেয়ার করুন। আর এই লাইভ অনুষ্ঠানটি যাদের ভালো লাগবে, আপনারা কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ, শুকরিয়া।